আগামী জাতীয় সংসদ নির্বাচনে 41.30% ভোট পাবে বিএনপি, আর জামাত পাবে 30.3%। রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য দিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। তাদের জরিপে উঠে এসেছে এবার আওয়ামী লীগ নির্বাচনে আসলে ভোট দেবেন 18.8% ভোটার, আর 4.1% মানুষ ভোট দেবেন এনসিপিকে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভেশন। 6 বিভাগের 64 জেলার 10,413 জন ভোটারের মতামত নিয়ে চালানো হয় এই জরিপ। এতে উঠে এসেছে 45.79% মানুষ মনে করেন আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, আর 45.58% ভোটার চান দলটির আগে বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে এমন সিদ্ধান্তে 39.1% ভোটাররা বিএনপির প্রতি রায় দিয়েছেন, আর জামায়াতকে রায় দিয়েছেন 28.1% ভোটার। যদি এই 40% বা আরো বেশি বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিবি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মানুষের সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স, এবং যে আমাদের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি। আবার 45% আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে। তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে অ্যাজ এ রিসার্চার, যে বাংলাদেশের মানুষ আসলে একটি নির্বাচনমুখী স্থিতিশীল আপনার রাজনীতি চায়। গবেষণা সংস্থাটি আরও বলছে আওয়ামী লীগের উপর সন্তোষ প্রকাশ করেছেন 15.52%, বিএনপির প্রতি 21.5% এবং জামায়াত পেয়েছে সর্বোচ্চ সন্তুষ্টি 30.34%। গবেষকরা বলছেন জেনজিরা সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াতের উপর। আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায়, তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। এবং আমরা যে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে, ওটার দিকেও দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। জরিপে আরও উল্লেখ করা হয় 72.2% ভারত এবং 69% ভোটার পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন। আসছে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইড লাইনে বিভিন্ন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে করছেন সৌজন্য সাক্ষাৎ। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আনে হিদালগো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, আর ওই নির্বাচন দেশের গণতন্ত্রের সূচনা করবে নতুন যুগের। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ, আর এই সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো ইউএলআর এর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটি এর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষা নীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও এর সংস্কার নিয়েও আলোচনা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি।
এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশের 14 মাসের অভিজ্ঞতা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। এছাড়া অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা থাকায় দেশে চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছুর সমাধান আসতে পারে এই সফরে। এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটিতে তারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর, অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সেই কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে, সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলো আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না, সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সেনাবাহিনীর প্রায় ১ লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে ও জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা।
আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। দুদক সংস্কার কমিশনের 47টি সুপারিশের প্রায় সবই রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, যার বাস্তবায়ন সরকারের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক ও টিআইবির মধ্যে পঞ্চমবারের মতো 5 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই চুক্তির মাধ্যমে দুদকের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতা প্রচার করার মতো সহজ দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন।